খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে আমাদের এই ভারতবর্ষের উত্তর দিকে এক ধরনের সন্ন্যাসী দেখা যেত, যাদেরকে বলা হতো 10 নামী শৈব সন্ন্যাসী। এরা উত্তর ভারত থেকে ট্রাভেল করে বঙ্গদেশের তারকেশ্বরে আসেন এবং এই সন্ন্যাসীরাই শিবতীর্থ প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় বঙ্গদেশের পল্লী অঞ্চলে তারা যেসব লৌকিক দেবদেবী দেখতে পেয়েছিলেন, সেই সমস্ত দেবদেবীকে ওই সন্ন্যাসীরা লিপিবদ্ধ করে গেছেন এবং সেই বইটির নাম হলো তারকেশ্বর শিবতত্ত্ব। এই গ্রন্থেই ক্ষেত্রপাল নামে একজন লৌকিক দেবতার উল্লেখ পাওয়া যায়। গবেষকদের মতে এখন থেকে প্রায় 200-250 বছর আগে এই ক্ষেত্রপাল নামক লৌকিক দেবতার ব্যাপকভাবে পুজো হতো আমাদের এই বঙ্গদেশে। এমনকি মধ্যযুগে রচিত কয়েকটা মঙ্গল কাব্যেতেও এই ক্ষেত্রপালের নাম পাওয়া যায়। গবেষকদের মতে ক্ষেত্রপাল একজন নন, তিনি বিভিন্ন আকৃতিতে বিভিন্ন মূর্তির দ্বারা পূজিত এবং তিনি বিভিন্ন রূপে দেশের সকল দিককে রক্ষা করেন। অর্থাৎ ক্ষেত্রপাল একজন দিকপাল দেবতা, কিংবা এটাও বলা যেতে পারে যে অতীতে দিকপাল দেবতাদের ক্ষেত্রপাল বলা হতো। আবার ব্যাঘ্র দেবতা দক্ষিণ রায়ও একজন ক্ষেত্রপাল। গবেষকদের মতে কোনো একটা সময় বা কোনো একটা টাইমে দক্ষিণ রায়ের সাথে ক্ষেত্রপালের মিশ্রণ ঘটেছে, কিংবা ক্ষেত্রপাল দেবতাই দক্ষিণ রায় হয়েছেন। ব্রাহ্মণ্য পুরোহিতেরা ক্ষেত্রপালকেই দক্ষিণ রায় রূপে পুজো করেন। বৌদ্ধ ধর্মেতেও ক্ষেত্রপাল নামক একজন দেবতা আছেন। তিনি কীরকম দেখতে সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে ইনি হলেন ক্ষেত্রপাল এবং ইনি দেখতে ভীষণই ভয়ানক। গবেষকদের মতে বৌদ্ধ যুগে মহাযানী বৌদ্ধেরা আমাদের এই বাংলার কয়েকটি বিখ্যাত লৌকিক দেবতাকে তাদের দেবকুলের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন এবং সেগুলির মধ্যে ক্ষেত্রপাল হলো অন্যতম। আমাদের এই বঙ্গদেশের কোনো কোনো দুর্গম গ্রামেতে পণ্ডাসন নামক একজন দেবতার উল্লেখ পাওয়া যায়। তিনি হলেন আখ চাষের দেবতা। গুড় ব্যবসায়ী ও আখ চাষিরা বিশেষভাবে এই দেবতার পুজো করে থাকেন। গবেষকদের মতে এই পণ্ডাসুরও একজন ক্ষেত্রপাল। পণ্ডাসুরকে নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়েছি, যেটা আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। যাই হোক, বর্তমানে ক্ষেত্রপালের পুজো খুব কম জায়গাতেই হয়। উত্তরবঙ্গের 2-1টা জায়গাতে হয়, এছাড়াও আধুনা বাংলাদেশের চট্টগ্রামেতে এই ক্ষেত্রপালের পুজো আগে দেখা যেত। এই সব অঞ্চলে যেসব ক্ষেত্রপালের পুজো হয় তাদের কিন্তু কোনো রকম মূর্তি থাকে না, সব জায়গায় তার প্রতীককে পুজো করা হয়। একটা কাঁসার ঘট, একটা থালা এবং বাঁশ দিয়ে তার প্রতীকী একটা রূপকে তৈরি করা হয় এবং সেটাকেই ক্ষেত্রপাল রূপে কল্পনা করে তার পুজো করা হয়। ক্ষেত্রপালের বিশেষ পুজোটি হয় চৈত্র সংক্রান্তির দিনে, কিন্তু এই পুজোর প্রকৃত অনুষ্ঠানটা শুরু হয় দোল পূর্ণিমার দিন থেকে। ওই দিনে ক্ষেত্রপালের যেসব পুরোহিতরা আছেন বা তার ভক্তেরা বাঁশ বনে যান এবং ওই বন থেকে একটা বাঁশকে কেটে আনা হয় এবং বাঁশের যে শাখা পোশাকা আছে সেগুলোকে চেঁচে ফেলা হয় এবং সেই বাঁশকে ভালো করে স্নান করিয়ে লাল শালু পরিয়ে গোটা গ্রামকে গ্রাম প্রদক্ষিণ করা হয়। যখন এই বাঁশকে নিয়ে গোটা গ্রামকে ঘোরানো হয় তখন কিন্তু হিন্দু, মুসলিম, এমনকি বৌদ্ধরাও ওই বাঁশকে সম্মান জানায়, কারণ ক্ষেত্রপাল হলেন দিকপাল। তিনি কোনো ধর্ম দেখেন না, তিনি নিজ হাতে সকলকে প্রোটেক্ট করেন, তাই তিনি সবার কাছে আরাধ্য। যাই হোক, এরপরে ওই বাঁশটিকে সোজা করে পুঁতে ফেলা হয় এবং 10 দিন ধরে পুজো চলে। ক্ষেত্রপালের পুজোয় আমিষ ও নিরামিষ 2 ধরনের নৈবেদ্য দেওয়া চলে। দুধ, আলু, চাল যেমন দেওয়া হয় ঠিক তেমনি বলিও দেওয়া হয়, বিশেষ করে ছাগ এবং মহিষ বলি। এবং ক্ষেত্রপালের প্রিয় ফুল হলো লাল রঙের ফুল, বিশেষ করে জবা। ক্ষেত্রপাল আবার গোসাই ও ভৈরব নামেও পূজিত হন। বহু ক্ষেত্রেই দেখা গেছে যে ক্ষেত্রপালের যারা পুজো করে থাকেন তারা অনেক সময় প্রচার করেন লৌকিক দেবতা ক্ষেত্রপাল নাকি একজন ভৈরব বা তিনি নাকি শিবের অনুচর। অনেক জায়গায় আবার শিবের সাথে ক্ষেত্রপালের সংমিশ্রণ ঘটেছে। উদাহরণ হিসেবে বলা যায় উত্তর 24 পরগনার খড়দহ নামক একটা জায়গায় ক্ষেত্রপালের একটা বহু প্রাচীন মন্দির রয়েছে। ওই মন্দিরের যে শিবলিঙ্গটা আছে সেই শিবলিঙ্গটা স্বাভাবিকের থেকে অনেকটাই লম্বা এবং ওই লম্বা শিবলিঙ্গের উপরের অংশটাকে ক্ষেত্রপাল রূপে পুজো করা হয়। মন্দিরের সেবায়েতদের মতে ওই অংশটা হলো ক্ষেত্রপাল। যাই হোক, ক্ষেত্রপালের যে মূর্তি পাওয়া যায়নি ব্যাপারটা এরকম নয়, কারণ ক্ষেত্রপালের একটা প্রাচীন পাথরের মূর্তি কলকাতার আশুতোষ মিউজিয়ামে রয়েছে। সেই মূর্তিতে ক্ষেত্রপালের হাতে রয়েছে একটা গদা
যেহেতু ক্ষেত্রপাল বলতে দিগরক্ষক দেবতাকে বোঝানো হয়, তাই তার হাতে গদা থাকাটা স্বাভাবিক ব্যাপার। আবার গবেষকদের মতে ওই গদাটাই বাঁশে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ এখন যে বাঁশের পুজোটা হয় সেটা আসলে গদা পুজো। প্রসঙ্গত বলা যায় এই ক্ষেত্রপালের কিন্তু ব্রতও হয়, এবং গ্রামবাসীদের ধারণা হলো ক্ষেত্র ঠাকুর থাকেন কুল গাছে, তাই তার প্রতীক হলো কুল গাছের একটি ডাল, আর নৈবেদ্য হলো পায়েস ও ছাতু। যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। এছাড়াও আমি কী নিয়ে ভিডিও বানাবো সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।